আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতি বিষয়ের অধ্যায়গুলোর সূত্রগুলো নিয়ে চলে এসেছি। ত্রিকোণমিতির নামটা শুনলে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, কারণ টপিকটা আমাদের কাছে একেবারে নতুন। এর পাশাপাশি এই টপিকের মধ্যে অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো মনে রাখা বেশ কষ্টসাধ্য। আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের এই সূত্রগুলো বিষয়ে কোনো ধরনের সমস্যাই থাকবে না। তোমাদেরকে আমি শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবে। আশা করি আজকের পরে তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না, এবং আমি কিছু নিয়ম শিখিয়ে দেবো যার মাধ্যমে সূত্রগুলো খুব সহজেই তোমার মনে থাকবে এবং অঙ্কের সময় তুমি যথাযথভাবে সেটা অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা কথা না বেরিয়ে চলে যাই। ত্রিকোণমিতির একবারে বেসিক থেকে আমরা আজকে আরম্ভ করব। ত্রিকোণমিতি কি, এটা কিভাবে কাজ করে, এখানে কি কি সূত্র রয়েছে, কি কি মনে রাখতে হবে তোমাকে। কারণ তুমি যতই ত্রিকোণমিতি ভালো পারো কিংবা বুঝো, তোমার দরকার পরীক্ষার হলে ঠিক মতো এটা মনে রাখা এবং সঠিক জায়গায় সঠিক সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে আমরা আজকে দেখবো ত্রিকোণমিতির সূত্রগুলো কি কি আছে। বেসিক লেভেলের সূত্র, আনুমানিক 25-30টা সূত্র, একটা মুখস্থ করা লাগবে ইনশাল্লাহ। এবং আমরা দেখবো এগুলো কিভাবে মনে রাখতে হয় এবং এগুলো কিভাবে এসেছে আমরা একটু বিতর্কতভাবে বিস্তারিতভাবে আমরা আজকে শিখবো। চলো আমরা কথা না বেরিয়ে সূত্রের মধ্যে চলে যাই। যদি প্রশ্ন করা হয় ত্রিকোণমিতি বিষয়টি কি, আমরা শব্দটাকে যদি ভাঙি তাহলে এখানে ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ গণিতের যে শাখায় তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ত্রিকোণমিতি। কিন্তু আমরা জানি যে ত্রিকোণমিতির ক্ষেত্রে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, কিন্তু সকল ত্রিভুজ নিয়ে কিন্তু ত্রিকোণমিতি আলোচনা করবে না। ত্রিকোণমিতি আলোচনা করবে, আমরা জানি ত্রিভুজ বিভিন্ন ধরনের হয়, যেমন এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সবগুলো বাহু সমান। এরপর এটা মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটি বাহু সমান। ঠিক আছে, এই সকল ত্রিভুজ নিয়ে কিন্তু ত্রিকোণমিতি আলোচনা করবে না। ত্রিকোণমিতি আলোচনা করবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে। এখন যদি প্রশ্ন করা হয় সমকোণী ত্রিভুজ কাকে বলে, যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা 90, একটা বাহুর উপর যখন আরেকটা বাহু খাড়া হয় তখনই একমাত্র সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে যেই ত্রিভুজের একটি কোণ 90 তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, এবং বাকি দুটি মিলে কিন্তু 90 হবে। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 হয় তাহলে এই দুটি মিলে 90 হবে। ঠিক আছে, তাহলে যেই ত্রিভুজ সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু নিয়ে আলোচনা করে গণিতের যে অধ্যায়, তাকে বলা হয় ত্রিকোণমিতি। আচ্ছা, এবার এই ত্রিকোণমিতির মধ্যে আমরা যে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, তিনটি বাহুর তিনটি নাম রয়েছে। এখন সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি এর বিপরীত যে বাহুটি থাকে, এই বাহুর নাম দেওয়া হয়েছে অতিভুজ। তোমরা হয়তো ইতিমধ্যে জানো। তাহলে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এখানে মজার বিষয় বলে রাখি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজে অতিভুজ নামক বাহুটা অলওয়েজ বড় হবে। অর্থাৎ এই বাহু যদি হয় 3, আমি একটু মান দিয়ে বোঝাচ্ছি, এটা যদি হয় 4, এটা যদি হয় 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে অতিভুজটা হবে 5 সেন্টিমিটার। অর্থাৎ সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমি বা সমকোণের বিপরীত বাহুটা অবশ্যই অপর দুই বাহু থেকে বড় বাহু হবে। আচ্ছা, এখন এটা যদি হয় অতিভুজ, তাহলে এখানে কোনটা ভূমি কোনটা লম্ব, তুমি অনায়াসে বলতে পারো যে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। কিন্তু যে এই দিক থেকে দেখবে তার কাছে মনে হবে এটা ভূমি, এটা লম্ব। তো এই কারণে একটা সমস্যার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই সমস্যার সমাধান হচ্ছে অপর যে দুটি বাহু রয়েছে, এই দুইটি বাহুর মধ্যে তুমি যেই বাহু নিয়ে কাজ করবে, যেই বাহু নিয়ে তুমি কাজ করবে, এটার আমরা নাম দিচ্ছি থিটা। থিটা কি? থিটা মানে হচ্ছে কোণের মানকে বলা হয় থিটা। যে কোনো কোণের মান থাকবে 40, 45, 35। আচ্ছা, এখন যেই কোণটাকে নিয়ে তুমি কাজ করবে, এই কোণের সাথে একটা থাকবে অতিভুজ, অপর বাহুটাকে আমরা ভূমি বিবেচনা করব। আমি আবার বলছি, এটা অতিভুজ, এটা প্রথম থেকে কনফার্ম। এখন তুমি যদি এই কোণটা নিয়ে কাজ করতে চাও, তখন এই কোণটা তৈরি করতে অতিভুজ লেগেছে, তাহলে এটা হয়ে যাবে ভূমি। আবার কেউ যদি এই কোণটি নিয়ে কাজ করতে চায়, তাহলে এটা অতিভুজ, আমরা নিশ্চিত, তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি, এটা হয়ে যাচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে এই বাহু নিয়ে, এই কোণ নিয়ে কাজ করলে এটা অতিভুজ, এটা ভূমি। আর যদি এই কোণ নিয়ে কাজ করা হয় তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব হয়ে যাবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা
লম্ব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বিবেচনা করছি আমাদের আলোচনার সুবিধার্থে, একটু আমাদের আলোচনার সুবিধাতে আমরা চিন্তা করতেছি যে আমাদের এই ত্রিভুজের মধ্যে এটা মনে করি আমার ভূমি, অর্থাৎ এটা আমরা ভূমি চিন্তা করি। এটা যদি কোণ চিন্তা করা হয় তাহলে এটা হবে আমার ভূমি। আমরা একটু লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, বিসি হচ্ছে আমার ভূমি। আর 3 সেন্টিমিটার এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লম্ব। এটার মান 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের 3 বাহুর আলোচনা। এবার প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতি কোথায়? এখানে আমরা এখনো ঢুকতেছি ত্রিকোণমিতিতে। সেটা হচ্ছে ত্রিকোণমিতি হচ্ছে এখানে যে 3টি বাহু রয়েছে, এই 3টি বাহুকে কতভাবে লেখা সম্ভব। অর্থাৎ এটার আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত কাকে বলে? যেমন 5:6, 5/6 এটা একটা ভগ্নাংশ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5/6। এই চিহ্নকে বলে অনুপাত। এখন অনুপাত যেই কথা, ভগ্নাংশ একই কথা, অর্থাৎ অনুপাত কিন্তু এক ধরনের ভগ্নাংশ আছে। এখন আমরা এইভাবে যদি লিখতে চাই এই বাহুগুলোকে কতভাবে লিখতে পারি? আবার খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5/6 এর আনসার যা হবে, অর্থাৎ এটাকে ভাগ করলে যে আনসারটা হবে 1.0 সামথিং, যে আনসারটা হবে, আমরা যদি 5/6 করি তাহলে কিন্তু আনসার একরকম হচ্ছে না। অর্থাৎ 5/6, 6/5 দুটার মান কিন্তু ভিন্ন আসতেছে। তার মানে আমরা এই 3টা বাহুকে এইভাবে অনুপাত আকারে কতভাবে লিখতে পারি, এই বিষয়টাকে নিয়ে একটা সূত্র তৈরি করা হয়েছে বা আনুপাতিক মান তৈরি করা হয়েছে। চলো আমরা কথা না বাড়িয়ে লিখি, দেখি কতভাবে এটাকে লেখা সম্ভব। আমরা যদি লিখি এই 3টা বাহু দ্বারা কতভাবে এদেরকে তুলনা করা সম্ভব। আচ্ছা, আমরা যদি লিখি, প্রথমে লিখলাম ভূমি, এরপরে লিখলাম অতিভুজ, ঠিক আছে। এরপরে এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে অতিভুজ চলে যাচ্ছে উপরে আর ভূমি চলে যাচ্ছে নিচে। আচ্ছা, থেকে আর কিভাবে লেখা যায়? এরপরে লিখতে পারি আমরা লম্ব বাই অতিভুজ। এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি, আমরা এইদিকে লিখছি, এটাকে আমরা আরো লিখতে পারি অতিভুজ বাই লম্ব। আচ্ছা, এরপর আর কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। আমরা আরো লিখতে পারি ভূমি বাই লম্ব। আচ্ছা, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা টোটাল 6 ভাবে এই 3টি বাহুকে টোটাল 6 ভাবে আমরা তুলনা করেছি। এখন মজার বিষয়, তুমি এই 6 ভাবে ছাড়া আর কোনোভাবেই এদেরকে তুলনা করতে পারবে না। অর্থাৎ এই 6টা মাধ্যম বা 6টা সিস্টেমিক ওয়েতে ছাড়া তুমি অন্য কোনোভাবে দুইটা বাহুকে তুমি তুলনা করতে পারবে না। চেষ্টা করে দেখতে পারো, করা সম্ভব নয়। এই 6টা তুলনার মানকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টা বাহুর অনুপাত এই 6 ভাবে করা সম্ভব। তুলনা, এক বাহুর সাথে অপর বাহুর তুলনা। এখন যদি প্রশ্ন করা হয় যে এখানে এই তুলনাগুলোর নাম দেওয়া হয়েছে, এগুলোর বিশেষ নাম দিলে আমাদের জন্য সুবিধা ছিল। অর্থাৎ এখানে অতিভুজ বাই লম্ব, আবার এখানে লম্ব বাই ভূমি, প্রত্যেকটা মান কিন্তু স্পেসিফিক এবং ভিন্ন ভিন্ন মান আসবে। প্রত্যেকটা আলাদা নাম দিলে আমাদের জন্য সুবিধা ছিল। তো এই নামের সুবিধার্থে মূলত 6টা ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয়েছে, নাম তৈরি হয়েছে। কি নাম তৈরি হয়েছে? যেমন দেখো, আমরা কিন্তু সবগুলো বাহু তুলনা করছি এই থিটা এর সাপেক্ষে। অর্থাৎ এখানে কোণের মান কত, এটার সাপেক্ষে আমরা 3টা বাহুকে 6 ভাবে তুলনা করতে পারি। আচ্ছা, এবার আমরা এই তুলনার ক্ষেত্রে যদি নাম দিই, প্রত্যেকটা নাম দিলে আমাদের আলোচনার ক্ষেত্রে সুবিধা হয়। আমরা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি কস থিটা। আচ্ছা, এটার নাম দিচ্ছি সেক থিটা। এটার নাম দিচ্ছি সাইন থিটা। এটার নাম দিচ্ছি
কোসেক থিটা, এটার নাম দিচ্ছি ট্যান থিটা, এটার নাম দিচ্ছি কট থিটা। এই যে 6টা নাম দেওয়া হয়েছে, এই 6টা নাম দ্বারা মূলত আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করব। এই নামগুলো মূলত এভাবে এসেছে, 6টা আমরা তুলনা বা অনুপাত পাচ্ছি, এই 6টা অনুপাতকে 6টা জাস্ট নাম দেওয়া হয়েছে, আর কিছুই না। আচ্ছা, এবার এগুলো হচ্ছে তোমার সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 6টা সূত্র পেয়ে গিয়েছি। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এই সূত্রগুলো তো মনে রাখা খুবই কষ্টকর, কারণ একটা সাথে অপরটা কিন্তু অনেক মিল রয়েছে। তোমার নামের ক্ষেত্রে গোল মাল লাগিয়ে যাওয়াটা বা লেগে যাওয়াটা স্বাভাবিক। এখন আমরা এগুলো মনে রাখার জন্য কিছু ছন্দ তৈরি করবো এখন। তবে হ্যাঁ, ছন্দ তৈরি করার ক্ষেত্রে তুমি যদি 6টার ছন্দ 6 রকম তৈরি করতে চাও, তাহলে তুমি পরীক্ষার হলে তুমি ছন্দটাই ভুলে যাবে, কারণ এত এত ছন্দ হয়ে গিয়েছে। আমরা ছন্দ খুব বেশি বানাবো না, আমরা 3টা ছন্দ তৈরি করব, এবং এই 3টার মাধ্যমে আমরা অপর 3টাও মনে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, শুধু এটাই না, আমরা এখানে যে ছন্দগুলো লিখব বা যে টেকনিক শিখব, এই টেকনিকের মাধ্যমে আমরা আরও 6টা সূত্র আমরা অনায়াসে পারবো, মুখস্থ করার দরকার নেই। চলো আমরা আগে ছন্দগুলো শিখে নিই। এই অনুপাতটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ তৈরি করে আসো। ছন্দটা হচ্ছে কজ, মানে মনে করো কবর, কবরে ভূমির জায়গায় ভূমি থাকছে আর অতিভুজের জায়গায় অতিভুজি থাকছে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো যে এখানে কবরে ভূমি অতি, আমরা জানি মানুষকে যখন কবরে সমাধিস্থ করা হয় তখন সেখানে কবরে শুধু মাটি থাকে আর কিছুই থাকে না। তো সেই টেকনিক বা সেই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা একটা ছন্দ তৈরি করলাম, কবরে ভূমি অতি। তুমি যদি এই ছন্দটা মনে রাখতে পারো, তোমাকে কেউ প্রশ্ন করবে কস থিটা সমান কী হবে, তুমি মাথা চিন্তা করবে যে কবরে কস থিটা দিয়ে কবর হচ্ছে, তাহলে কবরে ভূমি অতি। তুমি মাথা চিন্তা করবে ছন্দ, কিন্তু বলার সময় তুমি সূত্রটাই বলবে। তাহলে এটা হচ্ছে কবরে ভূমি অতি। আচ্ছা, আমরা এই ছন্দটা স্কিপ করব। এটা কিভাবে মনে রাখবো আমরা একটু পরে সেটা দেখব। আচ্ছা, এবার সাইনের ছন্দ আমরা লিখতে পারি সাগরে, সাগরে লবণ, সাগরে লবণ অতি। এটা হচ্ছে সাইনের ছন্দ। আমরা জানি সাগরে কি থাকে, সাগর থেকে প্রচুর পরিমাণে লবণ উত্তোলন করা হয়। তাহলে সাগরে প্রচুর পরিমাণে লবণের ভাণ্ডার রয়েছে। তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি যে সাগরে লবণ অতি। আচ্ছা, এবার আমরা কোসেকটাকে স্কিপ করব, আমরা শিখব ট্যানের ছন্দ। ট্যানের ছন্দ হচ্ছে, আমরা একটা মজার ছন্দ লিখতে পারি এখান থেকে। ট্যান মানে হচ্ছে টেরা, লম্বর জায়গায় লম্বা আর ভূমির জায়গায় দিচ্ছি ভূত। তাহলে টেরা লম্বা ভূত, একটা মজার একটা ছন্দ। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে তুমি কি দেখেছো রাতে, তুমি বলবে আমি একটা ভূত দেখেছি। এখন ভূত নর্মালি কেমন হয়? ভূত দেখলে মানুষ মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করে। কেউ কখনো বলে না যে আমি একটা ভূত দেখেছি, ভূত দেখে আমি তার প্রেমে পড়ে গেছি। বিষয়টা কিন্তু এরকম না। ভূত দেখলে আমরা কি বলি, ভূতটা ছিল টেরা, তাকাতেই আমার অবস্থা খারাপ। তাহলে এটা হচ্ছে ভূতের একটা স্পেসিফাইক সংজ্ঞা। এর পাশাপাশি তোমাকে যদি বলা হয় ভূতটা কত বড় ছিল, তুমি কি বলবে যে ভূতটা ছিল একেবারেই ছোট? বলা হয় না। কি বলা হয়? ভূতটার পা ছিল মাটিতে আর মাথা ছিল আসমানে। আমরা এইভাবে ব্যাখ্যায়িত করতে পছন্দ করি। তো একইভাবে এখানে টেরা লম্বা ভূত, আমরা ভূতটাকে একটু বিকৃত আকারে প্রকাশ করে আমরা এই ছন্দটা মনে রাখতে পারি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো আমাদের 3টা কিন্তু সূত্র আমাদের মুখস্থ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। এবার আমাকে বলতে পারো যে ভাই আমরা অপরগুলো কীভাবে মনে রাখবো? এগুলো মনে রাখার একটা টেকনিক রয়েছে। তুমি যেটা মনে রাখতে পারো, তাহলে তুমি পরবর্তীতে আরও কয়েকটা সূত্র তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে। টেকনিকটা কি? খেয়াল করে দেখো, এখানে কজে যা ছিল সেকে হচ্ছে তার উল্টা, সাইনে যা ছিল কোসেকে তার উল্টা, ট্যান থিটা যা ছিল কট থিটা তার উল্টা। আমরা একটা কাজ করি, আমরা একটা সম্পর্ক তৈরি করি। কজের উল্টা হচ্ছে কস থিটা এর উল্টা, এটা কিন্তু সমান না। কজের উল্টা হচ্ছে সেক থিটা,
এবং সেক থিটার উল্টা হচ্ছে কস থিটা। এবার আসো সাইন, সাইনের উল্টা হচ্ছে, সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা, আবার কোসেক থিটার উল্টা হচ্ছে সাইন থিটা। তুমি দেখো অনুপাতগুলো, এখানে লম্ব বাই অতিভুজ আর এখানে অতিভুজ বাই লম্ব, একটা আরেকটার উল্টা। এখানে দেখো টেন থিটা এর উল্টা হচ্ছে কট থিটা, কট থিটার উল্টা হচ্ছে টেন থিটা। আচ্ছা, তোমাকে কষ্ট করে কে কার উল্টা সম্পর্ক তোমাকে একটা কষ্ট করে মনে রাখতে হবে। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে শুধুমাত্র এগুলোই পারবে না, তোমরা এই কনসেপ্ট দ্বারা আরও 6টা সূত্র অনায়াসে পারবে। এটা দ্বারা কীভাবে কনসেপ্ট আমরা শিখব, দেখো কজের অনুপাত যা ছিল, তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলো তো সেকের অনুপাত কী হবে, এবার তুমি চিন্তা করবে সেকের উল্টা ছিল কে, সেকের উল্টা ছিল কজ। তুমি তো সেকের ছন্দ পারছো না বা জানো না, তুমি কজের ছন্দ দ্বারা কজের সূত্রটাকে তৈরি করবে মনে মনে। এবার কজের অনুপাতটা যা ছিল তা উল্টালেই হচ্ছে সেকের অনুপাত। তোমাকে যদি প্রশ্ন করা হয় কস থিটা সমান কী হবে, এটা আমরা ছন্দের মাধ্যমে শিখেছি। এবার যদি বলা হয় সেক থিটা সমান কী হবে, তাহলে তুমি চিন্তা করবে যে সেকের উল্টা হচ্ছে কজ, এবার কজের ছন্দটা যা হবে তার উল্টা বললে এটা সেক হয়ে যাচ্ছে। একইভাবে সাইনের ছন্দ যা হবে এর উল্টা হচ্ছে কোসেকের ছন্দ বা অনুপাত। তাহলে তুমি এটা মনে রাখবে যে সাইনের উল্টা কোসেক, কজের উল্টা সেক, টেনের উল্টা কট। তাহলে তুমি 3টা সূত্র যদি পারো ছন্দ, তাহলে অপর 3টা তুমি এই বিপরীত সম্পর্কের মাধ্যমে তুমি করতে পারছো। এবার তুমি আমাকে যদি বলো যে ভাই আমি তো সূত্র একেবারেই মনে রাখতে পারি না, যেটা লিখে দিয়েছেন এটাও মনে রাখা সম্ভব নয়, এখানে আমার একটা টেকনিক রয়েছে, তুমি এভাবে মনে রাখতে পারো যদি একান্ত মনে না থাকে। তুমি খেয়াল করে দেখো 6টা অনুপাতের মধ্যে এইখানে দেখো 10 রয়েছে, টি দেখো এখানেও টি রয়েছে। তুমি তো এভাবে খুব সহজে মনে রাখতে পারো যে টি যেখানে তার উল্টাও কিন্তু টি, একটা হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখো এখানে প্রথমে সি, এখানে লাস্টে সি, এখানে প্রথমে এস, এখানে লাস্টে এস। তাহলে আমরা কি বলতে পারি, তুমি এটার মাধ্যমে এটা মনে রাখতে পারো। আবার দেখো কজের এখানে 3 অক্ষর, এখানেও সেকের এখানে 3 অক্ষর, কজ যা দিয়ে শুরু হয়েছে সেক তা দিয়ে শেষ হয়েছে, কজ যা দিয়ে শেষ হয়েছে সেক তা দিয়ে আরম্ভ হয়েছে। এভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সূত্র। আমরা এখানে 6টা সূত্র শিখলাম, কিন্তু কোনোটাই আমরা কিন্তু মুখস্থ করছি না। 3টা ছন্দ শিখেছি এবং কে কার উল্টো এটা আমি যদি মনে রাখতে পারি তাহলে আমার অটোমেটিক আরও 3টা ছন্দ হয়ে যাচ্ছে। এখন এই 3টা সম্পর্ক বা কে কার বিপরীত এর মাধ্যমে তুমি আরও কিছু সূত্র অনায়াসে মনে রাখতে পারবে। কি রয়েছে একবার এগুলো দিয়ে কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, কে কার উল্টা মনে রাখতে পারলে তোমার আরও 3টা সূত্র শেষ হয়ে গিয়েছে, আরও 6টা সূত্র। সরি, কোন 6টা, চলো আমরা করা শুরু করি। আমরা তোমাদের আলোচনার সুবিধার্থে এগুলো মুছে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সামগ্রিক আলোচনা, আমরা এটা মুছে দিচ্ছি। এখান থেকে তুমি আরও 6টা সূত্র পারবে। এখানে কয়টা হলো 1 2 3 4 5 6, তুমি আরও 6টা অটোমেটিক তোমার হয়ে গিয়েছে ইতিমধ্যে। 12টা সূত্র তুমি মুখস্থ ছাড়াও পারছো। চলো আমরা সেই 6টাও একটু দেখে নিই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এবার এখানে তুমি দেখতে পাচ্ছো যে এখানে কজ থিটা এটার উল্টা কে রয়েছে, এটা কিন্তু সমান সমান নয়, এটা দ্বারা বোঝায় কজের উল্টো সেক, আবার সেকের উল্টো কজ। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি কজের উল্টা কে রয়েছে সেক, এখন আমরা যদি উল্টাকে বলা ইনভার্স, ইংরেজিতে ইনভার্স তো উল্টো, তাহলে এই কজের উল্টো যেটা রয়েছে আমরা এটাকে ইনভার্স আকারে লিখতে পারি, কস থিটা সমান সমান 1/sec থিটা। এটা একটা সূত্র, তোমার কিন্তু মুখস্থ করা লাগছে না, তুমি শুধু এটাই জানো যে কজের উল্টো সেক, তাহলে সূত্র হবে কস থিটা সমান 1/sec থিটা।
আবার যদি sec থেকে লিখো আর একটা সূত্র পাচ্ছি আমরা কিভাবে, যেমন sec থিটা সমান সমান 1/cos থিটা। সিম্পল। তুমি শুধু মনে রাখবে কে কার উল্টো, আরো দুটো সূত্র হয়ে যাচ্ছে। আসো বাকিগুলো আমরা লিখে ফেলি। sin থিটা সমান সমান সাইনের উল্টো কে বলো কোসেক, তাহলে 1/cosec। শেষ। আরেকটা সূত্র হয়ে যাচ্ছে। যদি বলা হয় কোসেক থিটা সমান কি হবে, 1/sin, আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। চারটা সূত্র হয়ে গেছে কোনো ধরনের মুখস্থ ছাড়াই। তুমি শুধু মনে রাখবে কে কার উল্টো। আসো পরের দুটো লিখে ফেলি। tan থিটা সমান সমান 1/cot থিটা। ট্যানের উল্টো কট। আবার যদি কট থেকে আমরা লিখি cot থিটা সমান সমান 1/tan থিটা। শেষ। আরো 6টা সূত্র হয়ে যাচ্ছে কোনো ধরনের মুখস্থ ছাড়াই। তাহলে আমরা আগে শিখেছি বাহুর মাধ্যমে 6টা সূত্র, এখন শিখলাম বিপরীত সম্পর্ক মনে রাখার মাধ্যমে আরো 6টা সূত্র। তোমার 12টা সূত্র ইতিমধ্যে মুখস্থ হয়ে গিয়েছে কোনো ধরনের বিশেষ কোনো কিছু মুখস্থ করে রাখা ছাড়াই। আচ্ছা, এবার এই 12টা সূত্রের পরে আমাদের আরো কিছু স্পেশাল সূত্র রয়েছে, আমরা এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। চলো আমরা বাকি দুটা সূত্র, আরো টোটাল আরো কিছু সূত্র রয়েছে, তবে আমরা ভাগ ভাগ করে পড়ছি। যেমন আমরা এর আগে শিখেছি 6টা, এখন শিখলাম 6টা। এবার আমরা দেখব দুটো স্পেশাল সূত্র। এখন এই সূত্রগুলো কিভাবে এসেছে, কিভাবে এগুলো গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে চলে এসেছে, এগুলো বিস্তারিত কিন্তু প্রমাণ রয়েছে। আমরা এগুলো কোনো একদিন আলোচনা করব। অঙ্ক করার জন্য তোমার সূত্রটা বোঝা এবং এটা জায়গা মতো প্রয়োগ করা এবং মনে রাখাটা জরুরি। এই কারণে আমরা আজকে শুধুমাত্র ত্রিকোণমিতির বেসিক সূত্র, যারা ত্রিকোণমিতির জানে না, ঠিক আছে, তারা কিভাবে প্রাথমিক লেভেলে অঙ্ক করা শুরু করতে পারে, আমরা এই জন্য 25-30টা সূত্র আমরা আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের 12টা সূত্র হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা শিখব ত্রিকোণমিতির দুটি স্পেশাল সূত্র, প্রচুর পরিমাণে ব্যবহার হয় স্পেশাল সূত্র। সূত্র দুটা কি? সূত্র দুটা হচ্ছে, একটা তৈরি হয়েছে tan থিটার মাধ্যমে, এটা হচ্ছে দুটি স্পেশাল সূত্র, দুটি। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যেটাকে আমাকে মুখস্থ রাখতে হবে কিনা, না, মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। tan থিটা সমান সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। এটা হচ্ছে tan এর প্রথম সূত্র। আমরা tan এর সূত্র কিন্তু একটা শিখেছিলাম। tan সমান আমরা 3টা সূত্রের মধ্যে শিখেছি। একটা হচ্ছে টেরা লম্ব আর নিচে হবে ভূমি, আরেকটা হচ্ছে tan সমান সমান 1/cot। এখন শিখলাম আরেকটা। এখন tan থিটা সমান sin থিটা বাই cos থিটা কিভাবে এসেছে, এটা প্রমাণ রয়েছে। আমরা কোনো একদিন ইনশাল্লাহ এটা আলোচনা করব। তুমি আজকে শুধুমাত্র সূত্রটা জানো যে সূত্রটা কি হতে পারে। এখন তুমি আমাকে যদি প্রশ্ন করো যে ভাইয়া আমি tan থিটা সমান 3টা সূত্র জানি, কোনটা আমি খাতায় পরীক্ষায় কিংবা আমার গণিতে আমি অ্যাপ্লাই করব, এটা আমরা অঙ্ক করার সময় জানবো। এটাই বোঝার বিষয় যে তুমি সূত্র tan থিটার সমান 3টা জানো। tan থিটা সমান এটা এখন শিখলাম, এর আগে শিখলাম tan থিটা সমান এটা, এর আগে শিখলাম tan থিটা সমান এটা, তাহলে কোনটা আমি অ্যাপ্লাই করব, এটা বুঝতে পারাটাই হচ্ছে অঙ্কের খেলা, ত্রিকোণমিতির খেলা। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে tan এর সূত্র। আচ্ছা, এবার আমাকে বলো তো tan থিটা সমান যদি এটা স্পেশাল একটা সূত্র হয়ে থাকে, তাহলে cot থিটা সমান কি হবে? এখন তুমি তো জানো যে tan থিটা সমান tan এর উল্টো হচ্ছে cot, তাহলে tan এর সূত্র যা হবে এই সূত্রটাকে আমরা উল্টে দিলে পেয়ে যাচ্ছি cot এর সূত্র sin থিটা বাই cos থিটা, এখানে হবে cos থিটা বাই sin থিটা। এই তো, খুবই সহজ, তুমি শুধু এটা মনে রাখবে। এখন কেউ যদি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা মনে রাখতে পারে, বা তুমি জানো
তাহলে এটার সূত্র যা ছিল তার উল্টা হবে কটার সূত্র, আমাদের আদরের সূত্র হয়ে গেছে। তাহলে আগে শিখেছিলাম আমরা 12টা, এখন আরও হচ্ছে 2টা, কটা হচ্ছে 14টা হয়ে যাচ্ছে। এখন আমরা আর কিছু সূত্র শিখবো, মাত্র 3টা। ত্রিকোণমিতি বেসিক সূত্র শেষ। তুমি আর 3টা সূত্র জানবে এবং আমি এটা তোমাকে মনে রাখার টেকনিক শিখিয়ে দিচ্ছি। তুমি 3টা সূত্র পারলেই তোমার মোটামুটি বেসিক লেভেলে, এন্ট্রি লেভেলের সকল সূত্র শেষ, তুমি একটু করে অঙ্ক পারবে। তাহলে আমরা শিখলাম এটা হচ্ছে tan থিটা, এটা হচ্ছে cot থিটা, এই দুটো হচ্ছে সেই 12টা সূত্র ছাড়াও ত্রিকোণমিতির স্পেশাল 2টা সূত্র। এবার আসো কিছু সূত্র আমরা শিখব, বাকি 3টা সূত্র। চলো আমরা কথা না বেরিয়ে সূত্রে চলে যাই। আচ্ছা, আমরা এটা মুছে দিচ্ছি, এগুলো লাগছে না। আচ্ছা, আমাদের এখন আমরা যেগুলো শিখব এগুলোকে বলা হয় বর্গের সূত্র, এগুলোকে বলা হয় বর্গের সূত্র। তোমরা নিঃসন্দেহে জানো বর্গ মানে কি, বর্গ মানে 2 স্কয়ার। আচ্ছা, এখন বর্গের সূত্র এর মধ্যে বর্গ থাকা জরুরি, এবং প্রত্যেকটা সূত্র কিভাবে এসেছে বাহুগুলোর মাধ্যমে এটা প্রমাণ রয়েছে। আমরা আপাতত সূত্রগুলো আজকে দেখি, অন্যদিন আমরা ইনশাল্লাহ প্রমাণগুলো দেখব। চলো, 1 নম্বর সূত্র হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাই হচ্ছে ত্রিকোণমিতির বর্গের প্রথম সূত্র। খেয়াল করে দেখো, আমরা এর আগে অঙ্কের মধ্যে যে সূত্রগুলো পড়েছি সেখানে কোনো ধরনের কিন্তু স্কয়ার ছিল না, কিন্তু এই সূত্র যদি হতে হয় বা তুমি যদি প্রয়োগ করতে চাও তাহলে এই সূত্রের মধ্যে কিন্তু স্কয়ার থাকা জরুরি, স্কয়ার ছাড়া সূত্রগুলো হচ্ছে না। আচ্ছা, এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রটার মধ্যে খেয়াল করে দেখো একটু ঝামেলা। সেটা হচ্ছে তুমি বলতে পারো যে ভাই আমি আগে শিখেছিলাম সাইনের উল্টা ছিল কোসেক, কিন্তু এখানে বর্গের সূত্রের মধ্যে কিন্তু সাইনের সঙ্গে কিন্তু আর কোসেক নাই, কস চলে এসেছে। তোমাকে এইটাই মনে রাখতে হবে যে নর্মালি সাইনের উল্টা হচ্ছে কোসেক কিংবা কোসেকের উল্টা সাইন, আর বর্গের সূত্রের মধ্যে সাইনের উল্টো সাইনের সঙ্গী কজ বা কজের সঙ্গী সাইন। এটা হচ্ছে তোমার প্রথম সূত্র, এটা তুমি মনে রাখবে। এবার এই সূত্রের মাধ্যমে তুমি আরও 2টা সূত্র তুমি লিখতে পারো। কিভাবে দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখি সাইন স্কয়ার থিটা, আমরা এটাকে ডান দিকে পাঠাই তাহলে কি হবে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে। তুমি মনে রাখবে একটা, তুমি যদি এটা জানো তুমি এখান থেকে এটা লিখতে পারবো অনায়াসে। তাহলে শুধুমাত্র সাইন স্কয়ার থিটা বলে যদি বলা হয় তাহলে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটা 2 নম্বর সূত্র, আরেকটা সূত্র হয়ে যাচ্ছে। এখান থেকে আর একটা সূত্র তৈরি করা সম্ভব। কি আছে দেখো, 3 নম্বর সূত্র হবে, তুমি এখানে সাইনটাকে বাম দিকে রেখেছো, এবার তুমি কসটাকে বাম দিকে রাখো, তাহলে সূত্র কিন্তু আর একটা তৈরি হচ্ছে। চলো আমরা কসটাকে বাম দিকে রাখি, কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা চলে যাবে ডান দিকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই তো 3টা সূত্র হয়ে যাচ্ছে, কিন্তু তুমি মনে রাখবে শুধুমাত্র একটা। তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তুমি অটোমেটিক এটাও পারবে, এই দুটোও পারবে। শেষ। এটা হচ্ছে বর্গের প্রথম সূত্র, তুমি মনে রাখবে এটি, এই দুটো অটোমেটিক তুমি লিখতে পারবে। এবার আসো সেকেন্ড সূত্র, বর্গের সেকেন্ড সূত্র। এখানে সাইন এবং কস ছিল, আর এরপরে সূত্রের মধ্যে সঙ্গী হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে বর্গের সেকেন্ড সূত্র। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, কোসেকের উল্টা ছিল কি বলো সাইন, কিন্তু এখানে কিন্তু কোসেকের সাথে কিন্তু সাইনের কোনো সম্পর্ক নাই, এখানে কোসেকের সাথে রয়েছে কট। ঠিক আছে, কট রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে কটের সঙ্গে যা ছিল টেন, এখানে কিন্তু সঙ্গে কিন্তু বা চেঞ্জ হয়েছে। তোমাকে এটাই মনে রাখতে হবে যে নর্মালি কে কার উল্টো এবং বর্গের সূত্রের সময় কে কার সঙ্গী। আর একটা বিষয় খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে আগে এই 2 সূত্রের মাঝখানে ছিল প্লাস, কিন্তু এখন এই 2 সূত্রের মাঝখানে কিন্তু মাইনাস রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমরা 2টা সূত্র লিখতে পারি।
এখানে আমরা শুধুমাত্র যদি কোসেককে আলাদা করি তাহলে এক ধরনের সূত্র পাওয়া যাচ্ছে, যদি কটকে আলাদা করি আর একটা সূত্র পাওয়া যাচ্ছে। চলো আমরা আলাদা করি। এখানে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সূত্র হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা এখানে কোসেকটাকে বাম দিকে রেখেছি, এবার আমরা কটটাকে বাম দিকে রাখি বা একা করি। এখন ঝামেলা হচ্ছে আমরা যদি কটটাকে বাম দিকে একা রাখি, এটাকে ডান দিকে পাঠাই, এখন কটের চিহ্ন রয়েছে মাইনাস। এখন যে কোনো সূত্রের প্রথমে মাইনাস না রাখাটাই উত্তম। আমরা একটা কাজ করি, আমরা কটটাকে ডান দিকে পাঠাই, 1টাকে বাম দিকে এনে দেখো তো কী পাওয়া যাচ্ছে। এখান থেকে 1টাকে বাম দিকে আনলে কোসেক স্কোয়ার থিটা +1 হয়ে যাচ্ছে -1, মাইনাস কট হয়ে যাচ্ছে প্লাসের কট স্কোয়ার থিটা। এই তো সূত্র পেয়ে যাচ্ছি। এবার তুমি এটাকে উল্টিয়ে লিখতে পারো, কট স্কোয়ারটাকে আগে লিখবে আর এই পুরোটাকে পরে লিখবে। আমরা জানি পুরো সমীকরণটাকে উল্টালে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখান থেকে দুটো সূত্র পেয়ে যাচ্ছি, কোসেক স্কোয়ার সমান একটা সূত্র, আবার কট স্কোয়ার থিটা সমান আর একটা সূত্র। ঠিক আছে, আমরা মনে রাখবো শুধুমাত্র এটা। এবার আসো বর্গের 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি থাকবে বলো? এখানে খেয়াল করে দেখো, সাইন চলে এসেছে, কস চলে এসেছে, কোসেক কট চলে এসেছে, তাহলে বাকি আছে সেক। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। এটা হচ্ছে 3 নম্বর সূত্র বর্গের। শেষ। এখান থেকে আমরা দুটো লিখতে পারি, আরও কী কী লিখতে পারি দেখো প্রিয় শিক্ষার্থীরা। এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান -10 স্কোয়ার হয়ে যাবে প্লাসের 10 স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র থেকে পাওয়া আমাদের সূত্র। আবার সেমভাবে আমরা 10টাকে যদি আলাদা করি, ডান দিকে নিয়ে আলাদা করি, তো আমরা এটাকে লিখতে পারি এভাবে, বাম দিকে রয়েছে সেক স্কোয়ার থিটা, 1টি পাশে আসলে -1 আর 10 ওই পাশে গেলে 10 স্কোয়ার থিটা -10 হয়ে যাচ্ছে প্লাসের 10। এই তো, এই ছিল ত্রিকোণমিতির সিম্পল কনসেপ্টের সূত্রসমূহ। তুমি খেয়াল করে দেখো, সূত্র রয়েছে 3টা, 1টা 2টা 3টা। তুমি যদি 3টা মনে রাখতে পারো তাহলে এখান থেকে তুমি বাকিগুলো লিখতে পারছো। এবার যদি আমাকে বলো যে আমার তো এগুলো মনে থাকে না, কষ্ট হয়ে যাচ্ছে, আমি তোমাকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা একটু আগে শিখেছিলাম 10-এর সময় কে ছিল বলো তো? টেন থিটার স্পেশাল সূত্র, একটু যেটা আমরা শিখলাম 10 থিটার স্পেশাল সূত্র, সেখানে ছিল সাইন থিটা বাই কস থিটা। এখন দেখো তো 10-এর সময় যারা ছিল সঙ্গী, সাইন কস সঙ্গী, দেখো বর্গের সূত্রের মধ্যে এরাই দেখো সঙ্গী আছে। পরীক্ষার হলে এগুলো গোলমাল পাকিয়ে যাওয়াটা স্বাভাবিক, তুমি এভাবে গোলমালগুলো ভাঙবে। আবার দেখো এখানে আমরা এই প্যাচটা ভাঙলাম। আচ্ছা, আবার এটা আমরা এভাবে মনে রাখতে পারি, সেক, মানুষ যখন সেক খায়, সেক বলতে আমি কি বোঝাচ্ছি? সেক বলতে বোঝাচ্ছি, মনে করো তুমি গরম কোনো পাতিলের মধ্যে তুমি স্পর্শ করেছে, তোমার শরীর টাচ করেছে, এটাকে আমরা গ্রাম্য ভাষা বলি সেক খেয়েছে, সেক আগুনের ছাকা খেয়েছে। তো এখন মানুষ যখন সেক খায় তখন তার মধ্যে কিন্তু টান টান উত্তেজনা কাজ করে, সে লাফালাফি শুরু করে দেয়, লাফ দিয়ে ওঠে, শরীরে উত্তেজনা সৃষ্টি হয় আগুনে যখন সেক লাগে তোমার শরীরে। তুমি এভাবে মনে রাখতে পারো, জাস্ট টেকনিক, যে আমরা আগুনে যখন সেক খাবো কিংবা আমরা যখন আগুনের মধ্যে স্পর্শ করব, আমাদের শরীর টান টান উত্তেজনার মাধ্যমে আমাদের শরীরটা কী হবে, একটা ঝাঁকুনি দিবে। তাহলে তুমি যদি এটা মনে রাখতে পারো যে সাইন এবং কজ এই দুটার সঙ্গী, 10-এর সাথে যারা ছিল, বিশেষ সূত্রের মধ্যে 10-এর সূত্রে যারা ছিল, এদেরই চেহারা এখানে রয়েছে। তাহলে এটা আমরা ভাঙতে পারলাম প্যাচ, যদি পরীক্ষার হলে প্যাচ লেগে যায়। আবার এটার পরে আমরা এটাও মনে রাখলাম, আগুনের সেক খেলে আমাদের শরীরে টান টান উত্তেজনা বিরাজ করে, একটা ভয় কাজ করে। এবার তুমি যদি এই দুইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি এটা অটোমেটিক মনে রাখতে পারবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে নাম রয়েছে 6টা, এর মধ্যে 4টা তুমি যদি ভেঙে ফেলো তাহলে বাকি দুটি দ্বারাই তো এটা হচ্ছে। এটা তো মনে রাখার প্রয়োজন রাখছে না।
আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা আগে শিখেছিলাম 6টা, এরপরে শিখলাম 6টা 12টা, স্পেশাল সূত্র 2টা, কটা হলো 14টা। এখানে সূত্র আছে কয়টা? 3টা 3টা 3টা। আমি বলেছিলাম 6টা 9টা হয়ে গেছে, তাহলে 9টা সূত্র। তাহলে সেখানে হচ্ছে তোমার 14টা আর এখানে হচ্ছে 9টা। ঠিক আছে, এই সবগুলো সূত্র মোট 23টা। এগুলো তুমি অনায়াসে মুখস্থ ছাড়াই কিছু টেকনিকের মাধ্যমে তোমাকে মনে রাখতে হবে, যেটা আমরা আজকে শিখলাম। এবার তুমি যদি অঙ্ক করো, তোমার ত্রিকোণমিতির সাধারণ যেসব অঙ্ক সমূহ রয়েছে, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। এগুলো দ্বারাই তুমি সবগুলো অঙ্ক করবে। এবার কখন কোনটা ইউজ করবে এটা আমরা পরবর্তী অধ্যায়গুলোতে আস্তে আস্তে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আমরা চেষ্টা করব তোমাদের যথেষ্ট পরিমাণে সাহায্যের মাধ্যমে তোমাদের পড়াগুলোকে যাতে সহজ করে দেওয়া যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।